শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। বুধবার রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরনবী সরকার। নূরনবী, লতিফ সিদ্দিকীকে কি এখনো পর্যন্ত আদালতে তোলা হয়েছে কিনা, এছাড়া আজকের মামলার বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? লতিফ সিদ্দিকীকে এখনো পর্যন্ত আদালতে তোলা হয়নি, তাকে নিয়ে আসা হবে এরকমটা আমরা জানতে পেরেছি এবং ডিবি পুলিশ তাকে কালকে গ্রেপ্তার করেছে গুলশান থেকে এবং তিনি ট্রাইব্যুনালে যে মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তিনি আত্মসমর্পণ করতে চেয়েছিলেন, এই খবর গণমাধ্যমে বেরিয়েছিল। তো তিনি কালকে গ্রেপ্তার হওয়ার পরে ডিবি হেফাজতে আছেন, তাকে আসলে এখানে নিয়ে আসা হবে। সকাল থেকে অপেক্ষা করছি আমরা, এখনো পর্যন্ত আনা হয়নি। আদালতে আনার পরে আসলে তার বিরুদ্ধে যে পরোয়ানা আছে সেটি তামিল করা হয়েছে, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতকে জানানো হবে। তারপরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তার দেখিয়ে কোর্টে তাকে কারাগারে প্রেরণ করা হবে এরকম বিষয় জানিয়েছেন প্রসিকিউশন। এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে 2013 সালের 5 মে হেফাজতে সমাবেশে শাপলা চত্বরে তৎকালীন সময়ে যে হত্যার ঘটনা ঘটেছিল এবং সরকার সিদ্ধান্ত নিয়ে এই ঘটনা যে ঘটেছিল, তিনি তখন কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের বস্ত্র এবং পাটমন্ত্রী। ওই সময় যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তিনি পরিকল্পনার অংশ হিসেবে তিনি মিটিংয়ে অংশ নিয়েছিলেন, সেরকম অভিযোগ তার বিরুদ্ধে এসেছে এবং তদন্তে সেটা পেয়েছে প্রসিকিউশন টিম। তার প্রেক্ষিতেই যে 41 জন আসামির সঙ্গে তিনিও আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার প্রেক্ষিতে আজকে তাকে আনা হবে এবং এই মামলায় শেখ হাসিনা সহ 41 জন আসামি যাদের পাওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে এখানে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে। কিছুক্ষণ পরে তাকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসার কথা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ তার বিরুদ্ধে এই মামলাটি চলমান রয়েছে। মৌটুসী। নূরনবী সরকার, আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে অবশ্যই আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরনবী সরকার। দেশের 4.5 মিলিয়ন অমীমাংসিত মামলা পড়ে আছে, যা সরকারের একার পক্ষে নিরসন করা সম্ভব নয়। তাই এ বিষয়ে জাইকা জিআইজির সাথে কাজ শুরু হয়েছে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনমন্ত্রী জানান, মামলার জট কমাতে প্রয়োজনে আইন কাঠামোতে পরিবর্তন আনা হবে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাথে ব্লাস্ট ও ব্র্যাকের সমঝোতা স্মারক অনুষ্ঠানে একথা জানান আইনমন্ত্রী। এ সময় আইনমন্ত্রী আরও জানান, শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই বলে মনে করেন আইনমন্ত্রী, তবে সরকার চাইলে তা ডাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মামলার জট কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয় সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমাদের সাথে কাজ করছেন জাইকা, জাপান সরকারের পক্ষ থেকে। আমাদের সাথে কাজ করছেন জার্মান সরকারের পক্ষ থেকে জিআইজে। আমাদের সাথে ইউএনডিপি কাজ করছেন। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে আমি আইনের প্রয়োগটা করবো। তার সিম্পল অ্যাজ ইট ইজ। রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারে। ডেভিড ইমনকে গ্রেফতারের জন্য দীর্ঘ সময় সে ও তার সহযোগীদের মনিটরিংয়ে রেখেছিল পুলিশ, বললেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। চট্টগ্রামে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, এই গ্রেফতারের পর চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। আমার সাথে ট্যাগ করে দিয়েছেন, আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে
আপনারা জানেন যে যশোরে যে ঝমঝমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3জন, মানে সব মিলে 4জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনেই ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3জন আছে, সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে 3জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপত্র প্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। হবিগঞ্জে এনসিপির সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করেছে বর্তমান সরকারের পুলিশ বাহিনী ও তাদের দলীয় নেতাকর্মীরা। এই আচরণ কোনোভাবেই কাম্য নয় বললেন এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বেলা 11টায় মৌলভীবাজার থেকে সিলেটের গোপালগঞ্জে রওনা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জুলাই মাসে রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছিল, অথচ মাসে জুলাই পদযাত্রায় বাধা দিয়ে ফ্যাসিবাদী আচরণ করল সরকার। এর আগে বুধবার রাতে হবিগঞ্জ কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জে হামলার ঘটনায় জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তারেক রুবেল বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ সহ 100 জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে রাতে মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান নেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করারও কথা রয়েছে তার। সার্জিও গরের এই সফরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। আগামীতে হজ প্যাকেজের খরচ ও খাবারের ব্যয় কমাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সকালে মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাব আয়োজিত 3 দিনের হজ ও ওমরা মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এবারে হজ আয়োজন সফল ও সুশৃঙ্খল হয়েছে, তবে ছোটখাটো যেসব ত্রুটি ছিল তা চিহ্নিত করে আগামীতে আরো ভালোভাবে আয়োজন করা হবে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। শিক্ষা, খেলাধুলা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বিত বিকাশকে সমান গুরুত্ব দিয়ে সরকার দেশ এগিয়ে নিতে চায় বলেও মন্তব্য করেন রশিদুজ্জামান মিল্লাত। যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত এটার ব্যাপারে অ্যাওয়ার এবং হজ যাত্রীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়। আমাদের বিমানের ডিএমএস এখানে আছে, এমডি সাহেব আছে। আমরা একটা টিম পাঠিয়েছিলাম, আমি জানি না টিম কতটুকু কাজ করেছে, হয়তো আমি জানতে পারবো আর কি। যদি এবার ভালো কাজ না করে থাকে, আগামীবার সেই টিমটা ছোট করে ভালো কাজ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম, শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো এবং এনশিওর করছি আমরা। যদি তারপরেও তারা যদি কথা না শুনে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দেশজুড়ে গ্যাস সংকট যেন কাটছেই না, সময়ের সঙ্গে আরও তীব্র হচ্ছে এর প্রভাব।
পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দিনের বেশিরভাগ সময়ই বন্ধ রাখতে হচ্ছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে ভোগান্তিতে পড়েছেন চালকরা। যেসব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ রয়েছে সেখানেও চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত জ্বালানি, ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। একই চিত্র রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকাতেও। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ না থাকায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানির আশ্রয় নিচ্ছে, আবার কেউ কেউ ভোগান্তির মধ্যেই দৈনন্দিন কাজ সারছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও, ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। নোয়াখালীর সেনবাগে সুন্দরপুর ৪ নামে একটি গ্যাস কূপের খনন শুরু করেছে বাপেক্স। বাপেক্সের উপমহাব্যবস্থাপক ও ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, মঙ্গলবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই কূপ খননের কাজ শুরু হয়েছে। কূপটির গভীরতা প্রায় ১,৬০০ মিটার। এর ১,৩৬১ মিটার গভীরে সম্ভাব্য গ্যাসের স্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক মূল্যায়নে এই কূপ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউশনের ২,৩৫,০০,০০০ টাকা নিয়ে ভারতে পালানোর সময় ২ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বিকাশ ডিস্ট্রিবিউশন নাইফা ট্রেড বিডি কর্তৃপক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির কর্মকর্তা আল আমিন ও ইউসুফ রায়হান প্রতারণা করে ২,৩৫,০০,০০০ টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ দেওয়া হয়। পরে আশুলিয়া থানা পুলিশ জামগড়া বঙ্গ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এরই মধ্যে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। অনিবার্য হয়েছিল এবং যেমনি করে সেদিন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিনকার মেজর হিসেবে বলতে হয়েছে, আমি মেজর জিয়া, ডিক্লার ইন্ডিপেন্ডেন্স, উই রিভোল্ট। তেমনিভাবেই সেই চেতনার আলোকে আবার জুলাইতে যখন প্রমাণ হয়ে গেল স্বাধীন এই ভূখণ্ডে গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠিত হয়নি, ফ্যাসিবাদ এখনো এই মাটিতে জায়গা করতে পারে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরতে পারে, তখন এই প্রজন্মের মধ্যেই আবার সেই ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের চেতনা টগবগ করে উঠেছিল। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। এর বাইরে জুলাইয়ের চেতনার কোনো ব্যাখ্যা বাংলাদেশ গ্রহণ করবে না, ইতিহাস গ্রহণ করবে না। সকল শহীদের মাটির নিচে থেকে পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে একথা স্মরণ করিয়ে দিচ্ছেন। বিনীতভাবে আমি কেবলমাত্র সেটাই উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।